ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর আফরিন সুলতানা, সার্জারি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হসপিটাল এবং কনসালটেন্ট হিসেবে আছি সিটি হসপিটাল লিমিটেড। বলবো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে নারীদের পাইলসের সমস্যা। যখনই মলদ্বারে রক্তপাত হয়, মেয়েরা সাধারণত বা যে কোনো মানুষই ধরে নেন যে তার পাইলসের সমস্যা হয়েছে। তবে এই পাইলস রোগটা কি, কেন হয় এবং কিভাবে এর থেকে প্রতিকার পেতে পারেন, সেই বিষয়টি নিয়ে আজকে একটু কথা বলবো। পাইলস রোগটা সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে একটা রক্তনালীর ফোলা, যেটা সাধারণত মলদ্বারের একটু উপরের দিকে হয়ে থাকে এবং এটা নারী পুরুষ নির্বিশেষে সবারই হয়ে থাকে। তবে আমাদের দেশে নারীরা বেশ ভালোই ভুগে থাকেন এই সমস্যাটাতে। এবং পাইলস রোগ যখন হয়, তখন সেক্ষেত্রে রোগীরা কি ধরনের উপসর্গ নিয়ে প্রেজেন্ট করেন সেটা একটু জানাতে চাই। সাধারণত পাইলস রোগে রোগীদের উপসর্গটা নির্ভর করে কি পর্যায়ে পাইলস রোগটা আছে তার উপরে। এটা সাধারণত 4টি পর্যায়ে থাকে। প্রথম পর্যায়ে বা ফার্স্ট ডিগ্রি পাইলস যখন থাকে, তখন সাধারণত রোগীরা পেইনলেস বা ব্যথাবিহীন রক্তপাত নিয়ে আমাদের কাছে আসেন এবং সেই রক্তটা হয়ে থাকে টকটকে লাল বা তাজা রক্ত, এবং সেটা সাধারণত ফোটায় ফোটায় বা ফিনকি দিয়ে পড়ে থাকে। যখন এই রোগটা আরো বেশি হয়ে দ্বিতীয় পর্যায়ে চলে যায়, তখন অনেক ক্ষেত্রে এই রক্ত পড়া ছাড়াও একটা মাংসের গোটার মতো অংশ ভেতর থেকে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে আসে, যা অটোমেটিক্যালি বা নিজে নিজে আবার মলদ্বারের ভিতরে ঢুকে যায়। এবং এই রোগটি যখন তৃতীয় পর্যায়ে বা তৃতীয় ধাপে চলে যায়, তখন এই যে মাংসের গোটাটা বের হয়ে আসে, সেটা তখন আর নিজে নিজে মলদ্বারের ভিতরে ঢুকতে চায় না। রোগী সাধারণত হাত দিয়ে চাপ দিলে তখন এটা মলদ্বারের ভিতরে ঢুকে। এবং চতুর্থ পর্যায়ে যখন চলে আসে, তখন এটাকে আমরা বলে থাকি প্রোলাপসড হেমোরয়েড বা প্রোলাপসড পাইলস। এবং এই অবস্থায় সাধারণত রোগীরা ব্যথা অনুভব করে থাকেন। যদিও আমি আগেই বলেছি যে পাইলস রোগে সাধারণত ব্যথাবিহীন রক্তপাত হয়, কিন্তু যখন 4th ডিগ্রি হেমোরয়েড হয় বা 4th ডিগ্রি পাইলস যখন তৈরি হয়, তখন কিন্তু রোগীদের ব্যথা হতে পারে। এখন এই রোগ কি কারণে হয়ে থাকে সেটা একটু আমাদের জানা প্রয়োজন, যদি আমরা এই রোগী থেকে নিজেদেরকে মুক্ত রাখতে চাই। পাইলস রোগের প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। সাধারণত যেসব রোগীরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন, তাদের এই পাইলস রোগটা বেশি হয়ে থাকে। এবং যারা অতিরিক্ত মল ত্যাগের জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করে থাকেন, তাদেরও কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলো ছাড়া আরো কিছু কারণ থাকে যেসব কারণে এই পাইলস রোগটা হতে পারে। যেমন মহিলাদের ক্ষেত্রে খুব কমন একটা কারণ হচ্ছে প্রেগনেন্সি, বা যখন বাচ্চা পেটে আসে তখন সাধারণত তলপেটের উপর চাপটা বেড়ে যায় এবং এই রোগটা সাধারণত রোগীদের বেশি হয়। এগুলো ছাড়াও বাচ্চা এবং বয়স্কদেরও কিন্তু পাইলস রোগ হতে পারে। এবং যারা খুব দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে কাজ করেন, তাদের ক্ষেত্রেও পাইলস রোগের সম্ভাবনা থাকে। রোগীরা একটা প্রশ্ন করে থাকেন যে তার ফ্যামিলিতে পাইলস রোগ আছে অন্যদের, তার কি এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি কিনা। যাদের পরিবারে পাইলস রোগের হিস্ট্রি আছে বা পারিবারিক ইতিহাস আছে, তাদের কিন্তু পাইলস রোগের ঝুঁকিটা অন্যদের চেয়ে বেশি হয়ে থাকে। এখন এই রোগ থেকে মুক্তি পেতে চাইলে আপনি কি করবেন? যেসব কারণে বলেছি পাইলস রোগটা হচ্ছে, সেগুলো আপনাকে প্রতিহত করতে হবে। যেমন সবচেয়ে কমন কারণ আমি বলেছি কনস্টিপেশন বা পায়খানাটা কঠিন হয়ে যাওয়া। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মলটা যাতে খুব বেশি শক্ত হয়ে না যায়। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল খাবেন, নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন। এবং যদি এরপরও আপনার অসুবিধাগুলো চলে না যায়, তাহলে অবশ্যই একজন ডাক্তারকে দিয়ে, স্পেশালি জেনারেল সার্জন অথবা কোলোরেক্টাল সার্জন বিশেষজ্ঞ দেখিয়ে নিয়ে আপনাকে বুঝে নিতে হবে আপনার রোগটা কোন পর্যায়ে আছে, এবং সেই হিসেবে আপনাকে চিকিৎসাটা নিতে হবে। পাইলস রোগ হলেই রোগীরা কিন্তু খুব ভয় পেয়ে যান, এবং এই কারণেই ভয় পান যে কারণ সবার ধারণা পাইলস রোগ হলে তাকে অপারেশনে যেতে হবে। এই তথ্যটি একদমই সঠিক নয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পাইলস রোগীরা শুধুমাত্র চিকিৎসার মাধ্যমেই ভালো হয়ে যেতে পারেন, স্পেশালি যখন রোগটা প্রাথমিক পর্যায়ে থাকে, যেটা আমরা বলি ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি। তখন আমরা রোগীদেরকে প্রথমে অ্যাডভাইস দিই তার লাইফস্টাইল মডিফিকেশনের জন্য বাথরুম যাতে শক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন, বেশি চাপ প্রয়োগে মলত্যাগ করবেন না, এবং ভালোভাবে পানি পান করবেন, এবং নিয়মিত হাঁটাচলা বা রেগুলার যে ব্যায়াম সেটার মধ্যে থাকবেন। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রোগীরা ভালো হয়ে যান। কিন্তু যদি রোগটা দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ের দিকে চলে যায়, তখন অনেক ক্ষেত্রে আমাদের কিছু ইন্টারভেনশন বা চিকিৎসার মধ্যে যেতে হয়, যেটা শল্য চিকিৎসা, কিন্তু কাটা ছেঁড়ার দরকার হয় না। এখানে আমরা একটা মেশিনের মাধ্যমে, একটা বলা হয় বেন্ডিং মেশিন, যেটা দিয়ে আমরা যে রক্তনালীটা ফুলে গেছে সেটাকে বন্ধ করে দিতে পারি। তবে যদি কারো 3-এর অধিক রক্তনালী ফোলা থাকে, তখন সেক্ষেত্রে আমাদের আরেকটা পদ্ধতির মধ্যে যেতে হয়, যেটাকে আমরা বলি লং অপারেশন। এবং এই দুটো অপারেশনের ক্ষেত্রে কিন্তু রোগীর রোগ মুক্তির সম্ভাবনা অলমোস্ট 98%। এবং এই ক্ষেত্রে রোগীদের আরেকটা যেটা কোয়েশ্চেন থাকে যে এই অপারেশন করলে আবার রোগটা হওয়ার সম্ভাবনা কতটুকু। এবং যেটা আমি বলছিলাম যে 98% ক্ষেত্রেই কিন্তু রোগীর রোগ মুক্তির সম্ভাবনা আছে, তার মানে তার আবার হওয়ার সম্ভাবনা মাত্র 1-2%। এবং এই ধরনের অপারেশনে রোগীকে অপারেশন পরবর্তী সময়ে হাসপাতালে থাকতে হয় খুবই কম সময়, সাধারণত 2 থেকে 3 দিন পরে রোগী বাসায় চলে যেতে পারেন এবং 1 সপ্তাহের মধ্যে তার স্বাভাবিক কাজকর্মে ফেরত যেতে পারেন। তবে যদি কখনো তার প্রোলাপসড হেমোরয়েড হয় বা
সবগুলো রক্তনালী ফোলা বাইরের দিকে বের হয়ে আসে, যেটার ভেতরের দিকে ঢুকছে না, সেক্ষেত্রে রোগীকে হাতে কেটে অপারেশন করতে হয় এবং সেই ক্ষেত্রে রোগীর হাসপাতালে থাকার পরিমাণটা বেশি হতে পারে, নির্ভর করছে রোগটা কোন পর্যায়ে আছে সেটার উপর। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন সবাই।